কারণ আমি 65 সালে যুদ্ধ করেছি। দি ওয়ার হুইচ ওয়াজ কস্ট ইন বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান ইন 1965 on the 6th September. Then I was a soldier of Pakistan. I abelled that very war. I know what is called fight and how to fight. এবং ওদের যে জল্লাদ, ওকে মারার পরে আমি 5 রাস্তায় বাঁশ দিয়ে টানাইছিলাম 8 দিন টানাই রেখেছি। এবং বাংলার বুকে রায়নদার যেমনিভাবে রাজাকারদের বিচার হয়েছে, বাংলার বুকে এরকম বিচার কোথাও হয় নাই। 1971 হাজারো মুক্তিযোদ্ধা ঝাঁপিয়ে পড়েছেন নিজের জীবন বাজি রেখে যুদ্ধ সংগ্রামে। বন্দুক কাঁধে হাতে নিয়ে যুদ্ধ করেছেন একাধিকবার, তবুও বীরুত্তম মুক্তিযোদ্ধায় নাম আসেনি এমনই একজন ব্যক্তি বাগেরহাট জেলা মরণগঞ্জ থানার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল গাফফার। তার কথা বলছিলাম, তার বাড়িতে আপনাদের নিয়ে আসছি। প্রিয় দর্শক, এখন বর্তমান অবস্থাতে খুব একটা ভালো অবস্থানে আছেন, কিন্তু তার একটাই ব্যথা রয়েছে যে আমি বীর মুক্তিযোদ্ধা হিসাবে আজও গণ্য হতে পারিনি। রয়েছে তার সেই যুদ্ধকালীন অবস্থাতে সেলফ, যে মেশিন গানের যে সেলফ রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে শোনাতে চাই সেই বীর মুক্তিযোদ্ধার গল্প এবং কাহিনী। আসসালামু আলাইকুম। 1971 সালে আমি চাকরিরত অবস্থায় ছিলাম। আমার পোস্টিং ছিল করাচি। 21শে ফেব্রুয়ারি সকাল 7:30টায় প্লেন ল্যান্ড করি ঢাকা। ছুটিতে আসলাম বাড়িতে। 7ই মার্চের ভাষণে, বঙ্গবন্ধুর ভাষণে উদ্বুদ্ধ হয়ে মনে মনে ঠিক করলাম, এবারে হয়তো যুদ্ধ একটা করব স্বাধীনতার জন্য। কারণ আমি 65 সালে যুদ্ধ করেছি। দি ওয়ার হুইচ ওয়াজ কস্ট ইন বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান ইন 1965 on the 6th September. Then I was a soldier of Pakistan. I abelled that very war. I know what is called fight and how to fight. I know it better. তো 7ই মার্চের ভাষণে, বঙ্গবন্ধুর ভাষণ উদ্বুদ্ধ হয়ে 25শে মার্চের পরে যখন পাকিস্তান হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর নির্মমভাবে হত্যা করেছে, তখন 25শে মার্চ গন্ডগোল শুরু হলো। 25শে মার্চ দিবাগত রাত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা ধরে নিয়ে গেল। তখন আমি বাড়িতে ছিলাম। যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে ধরে নিয়ে গেল, তো একটাই কথা আমার মনে পড়ে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সমস্ত দেশ পাগল হয়ে গেল স্বাধীনতার জন্য। আমিও তার ভিতরে একজন। আমি নিজের চাকরিকে পায়ে লাথি মেরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলাম। শরণখোলা থানায় প্রথম রাইফেল সংগ্রহ করলাম মাত্র 60টি রাইফেল থেকে আমি ট্রেনিং দেওয়া শুরু করলাম, লোকজনকে উদ্বুদ্ধ করলাম এবং মুক্তিযুদ্ধের লোক ভর্তি করতে শুরু করলাম। কি করা যায়? 7টা রাইফেল নিয়ে আমি প্রথম শরণখোলা থানা আক্রমণ করি। রাতের অন্ধকারে রাত্র 1:30টার সময় মুক্তিযোদ্ধা ছিলাম 13 জন। কারণ চিন্তা করলাম, বিনা সংঘাতে আমার অপারেশনটা করিতে হইবে। সংঘাত যদি হয়, তারাও মরতে পারে, আমরাও মরতে পারি, কিন্তু আসলে তো আমাদের রহস্য কম। তো রাত্র 1:30টায় গিয়ে প্রথম যুদ্ধ অপারেশনটার কথা আপনাদেরকে আমি জানাচ্ছি, অনেকেই জানেন না। রাত্র 1:30টায় গিয়ে পৌঁছলাম শরণখোলা থানায়। শরণখোলা থানার কাছে রায়নদার বাজারে একটা লোক, তখনকার আমলে পাকিস্তান পিরিয়ডে একটা লোক রাত্রে ডিউটি করতো থানায়, বাকি লোক ঘুম পড়তো। এবং ওই সময় গন্ডগোল চলছে, সমস্ত পুলিশরা থানার ভিতরে থাকতো, বাইরে ওরা থাকতো না। একজন লোক ডিউটি করতেছে, ও দক্ষিণমুখী ফিরে সিগারেট টানতেছে, তার কাঁধে ছিল তার রাইফেল। মুক্তিযোদ্ধা ভাইদেরকে বললাম, কার সাহস ওই রাইফেলকে ধরার? ইউসুফ শিকদার বলল, স্যার সাহস না। হারুন খান বলল, সাহস না। তখন আনোয়ার হোসেন আলমির লোক, উনি বলেছিলেন। পরে বললাম সুবেদার ফুল, তখন জীবিত। সুবেদার ফুল বললাম, আমি একটু মোটা মানুষ। আনোয়ার হোসেন বললেন, এই সুবেদার গফফার সাহেব রাইফেল ধরার কারো সাহস হবে না, শক্তি হবে না। তখন আমি বললাম, আমি কিন্তু যাচ্ছি রাইফেল ধরতে। আমার হাতে একটা রাইফেল ছিল এবং একটা ব্যানিট ছিল। চুপি চুপি গেলাম, ক্রলিং করে গেলাম ওর পিছন থেকে গিয়ে। ওর তখন রাত্র 1:30 বাজে, ঘুমের জেমটি আসছিল এবং রাইফেলটি কাঁধে ধরা ছিল। পিছন থেকে গিয়ে হঠাৎ ওর রাইফেলের মাজেলটা ধরে ফেলাই, ধরে ব্যানেটটা ওর এইখানে বসাইলাম কাঁধের। বললাম, রাইফেল ছেড়ে দে, অন্যথা ব্যানেট একদম বসে যাবে। ওর হাত থেকে সিগারেট পড়ে গেল, ও রাইফেলটি ছেড়ে দিল। রাইফেলটি নেওয়ার পরে বললাম, ওই যে আমার লোকজন বসাতে, ওখানে চলে যাবি, দৌড় দিলেই কিন্তু টানি দেবো। ও ভয় আমার লোকের কাছে গেল, ওরা ওকে নিয়ে বসে থাকলো। আমি চিন্তা করতে লাগলাম, ও যে টুলটায় বসেছিল ওখানে বসে আমি চিন্তা করতে লাগলাম, কি করা যায়। বেল্ডিং, বাকি লোক তো ঘরের ভিতর শোয়া। আচ্ছা, এই করতে করতে হঠাৎ ফজরে আজান দিল। একজন পুলিশ ওর ভিতর থেকে সজাগ হলো।
হয়তো সে উজু করতে যাক, নামাজ পড়ুক বা বাইরে যাক, একটা কিছু হবে। যখন ওই লাট খুলতে ছিল আমি উঠে দাঁড়াইলাম সামনে, আমার রাইফেল একটা কাঁধে ওর হাত থেকে যেটা নিয়েছি আর আমার যেটা ছিল না আমার হাতে। যখন লাট খুললো ধাক্কা মেরে আমি ভিতরে ঢুকলাম, তখন ও বললো কে কে কে, সকলে উঠে বললো কে কে, বসে পড়ছে, সকলের পাশে রাইফেল ছিল। আমি জানলার থেকে একটা গুলি করলাম, গুলি করার পরে সকল শুয়ে পড়লো। বললাম বেরাও বেরাও, সকলে বাইরে বারিন্দায় আসলো। ওরা বারিন্দায় এসে দেখলো আমি একটা লোক, রাইফেল একটা কাঁধে একটা হাতে, একটা কালো প্যান্ট পরা, কালো একটা জামা গায়ে। ওরা বলল স্যার একটু কথা, ওদের মাথার পর দিয়ে আর একটা গুলি করলাম। ওরা বসে পড়লো, বাঁশি মারলাম, সমস্ত মুক্তিযোদ্ধারা চলে আসলো। আসার পরে বললাম যদি কেউ নড়াচড়া করো তাহলে কিন্তু গুলি হয়ে যাবে, গুলি হয়ে যাবে। ওরা ভয়ে ভয়ে বসে থাকলো। ঘরের ভিতরে শিখে রাইফেল আগে নিয়েছি একটা, আর পাইলাম 11টা, এই 12টি, আর একটা এক নালা বন্দুক। এই নিয়ে সমস্ত দোকানদারকে ডাকলাম, ডাইকে বললাম আর একটা যুদ্ধ, ওখানে বেরিয়ে যুদ্ধ আমি করতে শুরু করলাম। সেটা হলো এই, তো দোকানদাররা আসলো। আমি বললাম দোকানদাররা দোকান খোলা রাখিয়া চলে আসবে, যদি কোনো মালামাল যায় আমি সুবেদার গফার দেবো। ওরা চলে আসলো, বলছে স্যার ডাকলেন কেন? যে ডাকছি এই জন্যই যে এই ওসি সাহেব আমাকে চিঠি দিয়েছে কালকার, আপনি আসেন সুবেদার সাহেব, রাইফেল কটা নিয়ে নেন। আর রাইফেল কিভাবে নিয়েছি তা তো আর তারা জানে না, নিয়ে নেন, তোমরা তার সাক্ষী। আর ওসি সাহেবকে অন্য জায়গায় নিয়ে বললাম এই খবর পাকিস্তানিরা পাখানাদাররা পাইবে, ওরা যদি পায় তোমার কার্ডি একখান একখান খুলিয়ে ফেলাইবে। অতএব যদি বাঁচতে চাও শরণ খোলায় আমার সাথে সাক্ষাৎ করো। এই বলে রাইফেল নিয়ে চলে গেলাম। ওদের 12টা আর আমার 6-7টা তো আমার কাছে আছে, নিয়ে চলে যাম। 6 দিনের দিন পুলিশে গিয়ে আমার ওখানে উপস্থিত হলো সমস্ত পুলিশরা। বললাম এই যে পাবলিক আছে এদেরকে ট্রেনিং কিভাবে দেয় এই শিখিয়ে দাও, কিন্তু ওদের হাতে যে রাইফেলটি দিয়েছি ওই রাইফেলটি ভোল্ট নাম আমি খুলে রাখছি, কারণ ওই রাইফেলটি চলিয়ে না যাইতে পারে। কেমন চলে গেল, ওই রাইফেলের কোনো কাজ হবে না। কাজেই এই গেল আমার প্রথম অপারেশন। এরপরেই শুরু হলো রাজাকার তৈরি হলো। যখনই আনলাম তখন রাজাকার তৈরি হয় নাই, এইবারে তৈরি হলো রাজাকার। এখন আমাদের খাদ্যের অভাব, তো সংবাদ পেলাম তুষখালীর গোডাউনে 6,000 মণ চাউল আছে, 6,000 মণ চাউল আছে। তখন হঠাৎ তুষখালীতে ওখানে রাজাকার আছে 15 জন, জানতে পারলাম। হঠাৎ একজন রাজাকার চলে আসলেন একটি রাইফেল নিয়ে আমার কাছে, আসে বললেন এই মুক্তিবাহিনী ভাইরা, আমি একজন রাজাকার, আমি তুষখালী থেকে আসছি, আমাকে নিয়ে সুবেদার গফারের সামনে দাও, সারেন্ডার করবো। তখন ওরা বললো এসে স্যার এই ঘটনা, সুন্দর একটা ছেলে লম্বা একটা রাইফেল হাতে, বলছে আমি একজন রাজাকার, আমাকে নিয়ে সুবেদার গফারের সামনে দাও। আমি বলছি ওকে এপারে নিয়ে আসা, নদীর খালের এপারে সুন্দর করে চেক করো যে ওর হাতে ছোট কোনো অস্ত্র আছে, সারেন্ডার করতে আসছে না শেষ করতে আসছে, এইটা চেক করতে হবে। ওরে এপারে নিয়ে আসার পরে মুক্তিযোদ্ধার ওকে তন্ন করে তালাশি করে আর বললো যে স্যার ওর কাছে কোনো অস্ত্র আর নাই, খালি একটা রাইফেল, বাস ঠিক আছে। আর আমি যে সুবেদার গফার তাও যেন বুঝতে না পারে, তোমরা আমায় কেউ সেলুট মারবে না, আমি তোমাদের কমান্ডার, কেমন আমি তোমাদের কমান্ডার যেন ও বুঝতে না পারে। ঠিক আছে, আমি বসে আছি। ওকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমি ওর কাছে জিজ্ঞেস করলাম, বললো স্যার আমরা ওখানে 15 জন রাজাকার আছি, তার ভিতরে আমি আসছি, আমাদের ইচ্ছে আমরা সারেন্ডার করবো। তবে কবে সুবেদার গফারের কাছে। সুবেদার গফার কি চেনো? ওদের নাম দেখিনি, তবে শুনছি তার একটা গুলি আছে, গুলি খাওয়া আছে। ঠিক আছে, এমনি করে ওর সাথে আলাপ করার পর মেজর জিয়ন, তখন ক্যাপ্টেন জিয়া আমাদের, তখন ইনি মেজর না, জিয়াউদ্দিন সাহেব। হ্যাঁ গুলি লাগলো। আচ্ছা এবারে ঠিক আছে, এবারে আমি ওদেরকে ওখানে ওর সাথে আলাপ টালাপ করার পরে চলে গেলাম। ওর সাথে আলাপ করে চিন্তা করলাম যে ওরা যদি কোনো গুলি টুলি করে, বলছে ওরা গুলি করবে না, আপনি গেলে ওরা একদম নীরব থাকবে, কোনো গুলির জবাব দেবে না। আচ্ছা ঠিক আছে, চলে গেলাম ওকে নিয়ে। 8 দিনের দিন বেশ অন্য তদন্ত করার পরে চলে গেলাম তুষখালী, যে নৌকায় করে আমরা মুক্তিযোদ্ধা গেলাম 22 জন মুক্তিযোদ্ধা নিয়ে ওকে সাথে নিয়ে গেলাম। পথিমধ্যে কাছে গিয়েই একটা এলএমজির ব্রাশ টানলাম। এলএমজির ব্রাশ শুনে ওর যে রাজাকাররা ছিল ওরা বেড়ে পুকুরে এখান সেখানে রাইফেল নিয়ে পালাইছে, কিন্তু গুলি জবাব দেয়নি। সকাল হতে না হতেই ওদেরকে আমরা ধরে ফেললাম। ধরার পরে এদিকে মনিরামের গুদিগাড়া ওইখানে একটা খাল ছিল, খালের ব্রিজটা ভেঙে দিয়েছি, কারণ মঠবাড়িয়ার থেকে রাজাকার আসতে পারে, ওখানে রাজাকার 320 জন রাজাকার, সে খবর আমার নেওয়া আছে। কিন্তু ওই চাউল ওখান থেকে লোকজন দিয়ে চাউল আমি ভরলাম 2,500 মণ চাউল। ওদের নৌকা গণ্য ছিল, তাদের ভরিয়া যখন আমি তুষখালী খালে ঘোরাচ্ছি, আর মধ্যে রায়ন্দার থেকে মঠবাড়িয়ার থেকে রাজাকার আসছে।
এসে ওখানে আমার মুক্তিযোদ্ধারা ছিল, ওদের ফাইট শুরু হয়েছে। ইতিমধ্যে খবর আছে সুবেদার গাফফার যদি না যায় মুক্তিযোদ্ধা হেরে যাচ্ছে। তখন আমি ওইখান থেকে যে কয়েকজন মুক্তিযোদ্ধার সাথী ছিল তাদেরকে নিয়ে দৌড়েই ওদের সাথে ফাইট শুরু করলাম। ফাইট শুরু করার পর ওরা ওইখান থেকে ব্যাক করে ওরা চলে গেল মঠবাড়িয়াতে, আর আমি নিরিবিলি এই চাউল পাঠাই দিলাম আর ওই 14 জন রাজা এবারে পাঠাই দিয়া এইবারে আমি চলে গেলাম রাত্র 1টার সময় পৌঁছলাম মঠবাড়িয়াতে। মঠবাড়িয়াতে গিয়া ওদের ক্যাম্পের দিকে একটা গুলি করলাম। গুলি করার পর ওরা তো এমনি ধাওয়া খাইয়ে গেছে। গুলি খাওয়ার পর ওরা সমস্ত রাত্র গুলি করতে রয়েছে ভয়তে, কিন্তু আমি পিছুই একটা কলবাড়ি বসে আছি। রাত্র পোষাই গেল। ওইখানে ওই গ্রামটার নাম ছিল বেতমুন আমরাগাছিয়া। ওইখানে একবারই আশ্রয় নিলাম। নেওয়ার পরে লোকজন সুন্দর সুবেদার গাফফার আসছে, চারিদিক থেকে খাবার টাবার আসতে লাগলো। ওখানে বাকশাক করবো, তখন বললাম আমাকে একটা লোক দাও, এই রাজাকার বংশের লোক, এই রাজাকারের বংশের, এই রাজাকারের একটা ভাই হোক, স্বাস্থ্য ভাই যেই হোক, আমি কোনো লোক মারি না, সব লোক আমার কাছে আসবে, আমি সকলকে ভালোবাসি। আমার যুদ্ধ রাজাকারদের সাথে, পাকসানাদের সাথে, আর কোনো সাথে আমার কোনো লোকের সাথে আমার কোনো বিরোধ নাই। তখন ওই রাজাকারের এক ভাই আসলো। তখন ওই রাজাকারের ভাইয়ের কাছে একটা চিঠি লিখলাম ক্যাম্পে। চিঠি ছিল এই, রাজাকার ভাইয়ের আমার, তোমরা যদি আত্মসমর্পণ করো তাহলে তোমাদেরকে আমি সাদরে গ্রহণ করিব। আজ যুদ্ধের মাধ্যমে ধরিতে পারি তাহলে কুত্তার মতন জবাই করিব। তোমাদের যদি শক্তি সামর্থ্য থাকে আমাকে আক্রমণ করতে পারো। ইতি সুবেদার আব্দুল গাফফার শেরশই দিয়ে পাঠাই দিলাম ওর সাথে। ও চিঠি নিয়ে চলে গেল। বলছি চিঠি নিয়ে যাবা, ওরা কি বলে ওটা আমাকে বলবা, জবাব দিলে জবাব নিয়ে আসবা। কমান্ডার ছিল, রাজাকার কমান্ডার ছিল হেমায়ত ছবি। উনি চিঠি পড়িয়া বলল, উনি বাবা ওপার থেকে আসছে, এত বড় চিঠি লেখছে, শক্তি কম নিয়ে আসেনি। উনি জবাবে লেখলো, জনাব সুবেদার সাহেব, আপনার চিঠি যথারীতি পেয়েছি, আমাদেরকে 1 সপ্তাহ সময় দেন। আমি মেজর জিয়াউদ্দিন সাহেবকে ওয়ার্ডিস করলাম, মেজর জিয়াউদ্দিন সাহেবকে বললাম আমি এই চিঠি লিখেছি, ওরা এই জবাব দিয়েছে। তখন উনি বললেন আপনি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার করতে লাগেন এবং ওরা আপনার নামের পরে সারেন্ডার করবে। ওরা এইভাবে আমি তো করতে লাগলাম। 6 দিনের দিন বরিশাল, খুলনা, ঢাকা, পিরোজপুর বিভিন্ন জায়গায় ওয়ার্ল্ড করে আর্মি নিয়ে আসলো, 200 আর্মি। আসার পর সংবাদ পাইলাম সন্ধ্যাবেলায় যে আর্মি নিয়ে আসছে। আর্মি যখন আসছে নিশ্চয়ই যুদ্ধ হবে। আমি বললাম কে ভয়ের কোনো কারণ নেই, যুদ্ধ আমি করবো ইনশাল্লাহ। যুদ্ধ আমি 65 সালে যুদ্ধ করেছি, আমি জানি হোয়াট ইজ কল ফাইট হাউ টু ফাইট, যুদ্ধ কাকে বলে, যুদ্ধ কি করে আমি জানি ভালো। ওরা আর্মি আসছে, আমিও 65 সালে যুদ্ধ করার লোক, ভয়ের কোনো কারণ নাই। ঠিক আছে, আজকে রাত্রটা কিন্তু থাকতে হবে একদম স্ট্যান্ড টু, চোখে কেউ পলক দেওয়া যাবে না, যে কোনো মধ্যে অ্যাটাক হতে পারি, প্রস্তুত থাকতে হবে যুদ্ধের জন্য। থাকলাম। সকাল হতে না হতেই আমি যেখানে আছি ওর কাছেই একটা বাজার ছিল, বেতমুন আমরাগাছিয়া বাজার, ওই বাজারটা এসে আগুন ধরাই দিল। আগুন ধরাই দেওয়ার পরে আমি বললাম এইবারে আমাকে এইবার যুদ্ধের সবচেয়ে বড় হলে পলিসি, যুদ্ধের বড় হইলে পলিসি হলে বড়, যে আমরা লোক হলাম গড়ে 22 জন, লোক হইলাম গড়ে 22 জন। LMG একটা, বড় অস্ত্র একটা, সব 303 আর এছাড়া বললাম 22 জন 3টে ভাগ করো, 3 7 21, 3 7 21, এই 3টে ভাগ করবে 21, আমার সাথে থাকবে 8 জন। আমি নিয়ে ওদের সামনে যাব, ওরা যে পথে আসবে ওই পথে সামনে থাকবে, আর এই দিকে 2 জায়গায় তোমরা স্থান নেবে। স্থান নিলে ওরা যখনই ওদেরকে, ওরা লোক সংখ্যা বেশি, ওরা রাজাকার হল 320, আর্মি হইল 200, 520, আমরা হইলাম 22, অতএব ওদের মারিয়ে কমাইতে হবে। এবং ওরা যখন আমার কাছে আসবে, যুদ্ধের নিয়ম হলেই শত্রুকে কাছে আসতে দাও, তারপর নিধন করো, এগুলো যুদ্ধের নাম। লেট দি এনিমি কল ইউ দেন ডিস্ট্রয় দেম, শত্রুকে কাছে আসতে দাও, তারপর নিধন করো। এর নাম হলো এমবুশ, এটার নাম হলো এমবুশ। ঠিক আছে, ওরা আগুন তখন থুইয়া আমাদের দিকে ধাইয়া আসতেছে, যে পথে আমি আছি সামনে ওর দিকে আসতেছে, আর এদিকে আমার 2 গ্রুপ আছে, এই দিকে আসার ওদের কায়দা নেই, আসলে ওদের সামনে পড়বে। আস্তে আস্তে যখন দেখলাম ওরা আমার 1000 গজের রেঞ্জের ভেতরে এসে গেছে, আর আসতে দেওয়া যায় না, তখন আমি ওইখানে পেটথম ব্রাশ টানলাম। পেটথম ব্রাশ টানছিল জলা জায়গায়, তো পেটথম ব্রাশ 24টা পড়ে গেছে একদম খালি মাঠে। পড়ার পরই ওরা পিছিয়ে দৌড় শুরু করছে, এবং আমার ওই যে 2 গ্রুপ আছে 2 জায়গায়, ওই 2 গ্রুপ গুলি শুরু করছে। এখন ওরা বিধি হয়ে গেছে, মাথায় গিয়ে যুদ্ধ শুরু করেছে, কিন্তু ওরা যাইতে যাইতে ওদের লোক আরো অনেক লোক এখানে মারা গেছে। এখন তো বলতে পারি না কত মারা গেছে এখন পর্যন্ত, দেখা যাবে শেষ মাস কত দিকে হয়। যুদ্ধ শুরু হয়েছে, চলতে লাগলো, ফায়ারিং চলতে লাগলো সামনাসামনি। তো বেলা যখন 2টা বাজে, তখন আমার লোকজন খবর দিল, স্যার আমাদের রাইফেলে কিন্তু গুলি আছে 10-12 রাউন্ড। আমি ভয়ের কোনো কারণ নাই,
লাশ আছে, লাশের তো অস্ত্র আছে, ওদের সাথে গুলি আছে, আমি ওই দিয়ে যুদ্ধ করবো। কিন্তু এখন ওখানে যাওয়া যাবে না। তবে এখন যদি একটা গুলি করে একটা প্রাণ চাই, এইভাবে গুলি করবে। যখন বেলা 5টা বাজলো তখন ওরা দিল দৌড় ক্যাম্পের দিকে। বললাম হাতে কোনো গুলি রাখা দরকার নেই, সব মারিয়ে দাও, যা পড়ে মারি দাও। মারতে লাগলাম। রাত্র 8টায় টোকাইতে নামলাম। 65 লাশ, 65 রাইফেল, 65 লাশ, 65 রাইফেল। এর মধ্যে 12টা ছিল পাঞ্জাবি, 12 জন ছিল পাঞ্জাবি, লম্বা লম্বা ছিল ওরা, 8টা সব বাঙালি রাজাকার, 12 জন ছিল পাঞ্জাবি। ঠিক আছে, ভাবলাম যে হ্যাঁ এই রাইফেল তো নিতেই হবে, আর আমরা তো সমস্ত দিন না খাওয়া, আমাদের রাইফেলে গুলিও নাই। তো এরা একবারই একটা পুকুরে অন্ধকার রাত্রে রাইখা ওদের ওইগুলো আমরা নিয়ে আসলাম। নিয়ে আমি পরের দিন রাত্র 1:30টার সময় এবার এসে পৌঁছি। এই হলো আমার দ্বিতীয় অপারেশন। না, ওই যুদ্ধে আমার কোনো লোক আহত হয় না, আমার কোনো লোক আহত হয়নি ইনশাআল্লাহ। এই হলো কথা। আচ্ছা, এইবারে আমার গুলি লাগার পালা হলো ওই যখন প্রথম আমাদের 7টা রাইফেল ছিল, 12টা রাইফেল যখন ওখান থেকে নিয়ে আসলাম রান্দা থানার থেকে আক্রমণ করে, আগে বলেছিলাম 12 আর 7 19টা রাইফেল। এই 19টা রাইফেল নিয়ে যখন আমি রাজাকার ক্যাম্প রান্দায় আক্রমণ করি, ওরা খুব উৎপাত শুরু করলো, মানুষের উপর অত্যাচার শুরু করলো, তখন আমি ওই রাজাকার ক্যাম্প আক্রমণ করলাম, শরণখোলা থানা, রান্দা বাজার। আক্রমণ করতে গিয়া ওই সময় আমি ওদেরকে ধাওয়া করে, বাজার থেকে ওরা ছিল নাসির মিয়ার দালানের স্থান ছিল ওদের, ওখান থেকে ধাওয়া করে এখন যে থানা আছে বর্তমান, ওই থানার নাম ছিল নতুন থানা, ওইখানে আনছি। এবং ওইখানে আনার পরে আমার ইচ্ছা ছিল ওরা ওইখানে বসে গুলি করতেছে আর আমরা চারিদিক থেকে বের দিয়ে ফেলাইছি, কিন্তু লোক আমরা কম। তো আমার ইচ্ছা ছিল ওরা দোতলায়, ওরা নিচতলাটা ইনকমপ্লিট, দোতলাটা কমপ্লিট, দোতলায় থাকে ওরা, দোতলায় গিয়ে উঠছে, এটা আমি আগে জানতাম। তো আমার ইচ্ছে ছিল আমি রাইফেলে গুলি ধরে ম্যাগজিনে 10 রাউন্ড আমি ভরবো, চেম্বারে 11 রাউন্ড ভরিয়ে এক দৌড় দিয়া ওই থানার ভিতরে ঢুকে যাম, সিঁড়ি গোড়ায় দাঁড়ালে সামনে যা ওইটা মারবো। ঠিক যখন আমি গুলি ভরতেছিলাম এই মুহূর্তে আমার একটা গুলি লাগাই ফেলছে, আমার গুলি লাগায় আনোয়ার হোসেন, আর্মির লোক ছিল, ও ছিল স্টোর কিপার আর্মির, কিন্তু ওরা একটু দিমাগ খারাপ হয়ে গেল। তখন ও উত্তেজিত গুলি করতে লাগলো দাঁড়াইয়া। তখন আমার গুলি লাগার 10 মিনিট পরে ওর একটা গুলি লাগলো বুকের পরে, বললো সুবেদার সাহেব গুলি লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুহাত ধরেছিল। তখন চিন্তা করলাম আমার অবস্থায় আনোয়ার এই মারা গেল, আরো একটা লোকের আমার গুলি লাগাই ফেললো। লাগার পরে আমি কিন্তু ওদেরকে ইতিমধ্যে 11 জন ফালাইছি, জানলা দিয়ে যে গুলি করে ওদেরকে 11 জন ফালাইতেছি। চিন্তা করলাম আর গুলি করা, আমার যুদ্ধ করা ঠিক হবে না, কারণ ওদের সাথে ওয়ারলেস আছে, ওরা ওয়ারলেস করবে, পিছন থেকে গানবোট আসবে। তাই পিছন থেকে গানবোট আসলে সামনে শত্রু, পিছনে শত্রু, যুদ্ধ করা আমার ঠিক হবে না। আমি ব্যাক করলাম, ব্যাক করে ওই আনোয়ারের লাশ কিন্তু আমি ওই অবস্থায় কাঁধে করে আমি নিয়েছি, কোনো মুক্তিযোদ্ধা বলতে পারবো না তারা ওই লাশ নেই। মুক্তিযোদ্ধারা জীবিত আছে, তারা বলবে ওই লাশটিও সুবেদার গফফার ওই গুলি খাওয়া অবস্থায় উনি কাঁধে করে নিয়েছে। আমি নিয়ে ওই লাশ চলে গেছি। যাওয়ার পরে ওখান থেকে বাংলাদেশ চলে গেলাম, কিন্তু আমার কত আধা পথ যাওয়ার পরে গানবোট এসে গেছে, 2খান গানবোট আছে। আসার পরে ওই গানবোট থেকে ওরা আর্মি নামার পরে ওরা আমাদের পিছু ধাওয়া করছিল, কিন্তু ওরা ধাওয়া করলে ওদের আগে আমরা সুন্দরবনে চলে গেছি। অতএব ওরা ওদের সাথে আমার সাথে সংঘর্ষ আর হয় নাই। তো এই গুলি খাওয়ার পরে আমার চিকিৎসার জন্য আমাকে আমার মুক্তিযোদ্ধারা নিয়ে যায়। আমার সাথে ছিল জিয়াউদ্দিন, ছিল মেজর জিয়াউদ্দিন, ছিল ভারত তাকি হাসপাতালে, হাসনাবাদে। ভারত তাকি হাসপাতালে আমাকে নিয়ে যায় 10 দিনের দিন, নৌকায় করে নিয়ে যায়। 10 দিনের দিন নিয়ে যাওয়ার পরে ওখানে চিকিৎসার সময় ছিল আমাদের মেজর জলিল সাহেব ছিলেন, সেক্টর কমান্ডার মেজর জলিল, আমাদের জিয়াউদ্দিন, আর ক্যাপ্টেন শিপ আর শিখ ভারতের, আর ব্রিগেডিয়ার সালেক, ইন্ডিয়ান ব্রিগেডিয়ার সালেক, এই 4টে অফিসার ছিল। এবং মেজর জলিল বলেছিলেন ডাক্তারদেরকে, আপনারা চিন্তা করবেন না, আমার এই রোগী সৈনিক চিকিৎসার্থে যে টাকা লাগে গায়ের ওজন দিয়ে আমি টাকা দেবো, অতএব চিকিৎসায় ত্রুটি করবেন না। তখন ওনারা বলেছিলেন ভয়ের কোনো কারণ নেই, এরা ইনশাল্লাহ আমরা পারবো। তো ওখানে আমি 28 দিন চিকিৎসারত ছিলাম। 28 দিনের দিন ভালো হয়েছি। ভালো হওয়ার পরে এর পরে আমি অস্ত্র পাই, উত্তর বাগ থেকে আমাকে অস্ত্র দিয়েছে, এবং ওইবারে আমি অস্ত্র নিয়ে চলে এসে পুরা আদমে যুদ্ধ শুরু করি, আপ টু 16ই ডিসেম্বর পর্যন্ত। 16টা আমার লাস্টের 6 দিন যুদ্ধ হয়েছে রায়ন্দা। আমার তিনবার অ্যাটাক, একবার প্রথম ওই গুলি রাইফেল নিয়ে আসলাম থানার থেকে, দ্বিতীয়বারে গুলি খেলাম, তৃতীয়বারে বিজয়তে আমার 6 দিন লেগেছে। ওইখানে আমার মারা গেছে আসাদ, আলতাফ, টিপু, আলাউদ্দিন, গুরেবদে 5টা মুক্তিযোদ্ধা মারা গেছে। এবং ওদেরকে সম্পূর্ণরূপে বেড দিয়া, তো ওদেরকে আমরা আটকাই ফেলাইয়া
মাত্র ওরা ছিল 320 জন রাজাকার ছিল, 320-এর মধ্যে 310 জন রাজাকার আমরা ওখানে আটকে ওদেরকে হত্যা করেছি। এবং ওদের যে জল্লাদ, ওকে মারার পরে আমি 5 রাস্তায় বাঁশ দিয়ে টানাইছিলাম 8 দিন, 8 দিন টানাই রেখেছি। এবং বাংলার বুকে রায়নদার যেমনি ভাবে রাজাকারদের বিচার হয়েছে, বাংলার বুকে এরকম বিচার কোথাও হয় নাই। অতএব এই হলো আমার শেষ যুদ্ধ। এই তবে একটা দুঃখ আমার, আমি একটা বাংলাদেশে একটা গানবোর্ড, বাংলাদেশের যে ইতিহাস আছে 15 খণ্ড ইতিহাস, সরকারি ইতিহাস, 10ম খণ্ডে লেখা আছে সুবেদার গফার রকেট লঞ্চার থেকে গুলিছে একখান গানবোর্ড নিয়মিত ভোলা নদীতে। কেমন পরবর্তীকালে সুবেদার গফারকে কমান্ডার নিযুক্ত করা হয়। আমি ওখানে কমান্ডার ছিলাম, গুলি খাইলাম, গানবোর্ড মারলাম, অথচ বীরোত্তম পদক আমার আসলো না। এমনকি আমি যে গুলি খেলাম, যুদ্ধাহত হইলাম, কয়েকবারই দরখাস্ত করেছি, আমার নামে ওই আহত লিস্টে আমার নামটি এখনো আসেনি। ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে 65 সালে, আমি ভারতের 7 খান পেলে মেরেছি, তার কাঠিস আমার সামনেই আছে, দেখাইতে পারি ওরা। আর 71-এ তো এই করেছি, গুলি খেলাম, যা কিছু করার তো সব শুনলেন। অতএব আমার একটাই দাবি, প্রধান মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, আমি গুলি খাইলাম, গানবোট মারলাম, অথচ বীরোত্তম পদক আমার আসলো না। এমনকি আহতর ভাতাটাও আমার হইল না, কারণ আমরা দক্ষিণ অঞ্চলের মুক্তিযোদ্ধারা অবহেলিত, আমাদের খোঁজ খবর কেউ নেয়নি। এই আর কি বলবো, আর বলার কিছু নাই। তবে একটা কথা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি বাংলার মাটিতে জন্মগ্রহণ না করতে, এই বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর ডাকে আমরা রক্ত দিয়ে, প্রাণ দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছি। মুক্তিযোদ্ধারা আমরা যুদ্ধ করেছি এই জন্যে যে যদি দেশ স্বাধীন করতে না পারি, তাহলে এই দেশে আমাদের স্থান হবে না। হয় যুদ্ধ করে দেশ স্বাধীন করব, অন্যথায় যুদ্ধ করে মারা যাব। এই ছিল আমাদের প্রত্যয়।